আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে আইন অনুযায়ী, বলল ভারত। ফ্যাসিস্টের দ্রুত বিচারে প্রয়োজনে বাড়বে ট্রাইব্যুনাল, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষায় অব্যবস্থাপনার অভিযোগে মন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষার্থীদের। মন্তব্যের জন্য সংসদে মন্ত্রীর দুঃখ প্রকাশ, প্রয়োজনে আবার পরীক্ষা। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সবকিছু আমরা দেখব। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, তিস্তা পারেও সতর্কতা। চট্টগ্রামে উন্নতি। চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে। মেধাবী তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ 5 কোটি টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন। এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাআল্লাহ। এবং বিশ্বকাপে ফ্রান্স স্পেন সেমিফাইনাল রাতে জাতীয় দিবসে দেশবাসীকে জয় উপহার দিতে চান দেশম। ইয়ামালের লক্ষ্য জন্মদিন রাখা। দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ আইনি কাঠামোর আওতায় নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র স্পষ্ট করেন, যে কোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়ক এবং ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়াতে এর সুরাহা হবে। এছাড়া ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ। মুখপাত্র আরও জানান, পরিবর্তিত পরিস্থিতিতেও দুই দেশের পারস্পরিক উন্নয়ন প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে হওয়া অপরাধের বিচার দ্রুত নিশ্চিতে ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউটর, তদন্তকারী কর্মকর্তা ও লজিস্টিক সহায়তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আইনমন্ত্রী জানান, আত্মসমর্পণের সুযোগ নেই। দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশের সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে জাতি তা মেনে নেবে না। সাদিয়া কানিজের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে ঘটা মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার গতি নিয়ে জাতীয় সংসদে তীব্র আলোচনা হয় সরকারি ও বিরোধী দলের মধ্যে। মঙ্গলবার সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় আনা জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা নানা বিষয় উত্থাপন করেন। হাজারো মানুষ শহীদ হয়ে গেলেন, তাদের জন্য তাদের মধ্যে কোনো মমত্ববোধ, কোনো সহানুভূতি তাদের মধ্যে জাগ্রত হয় না। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে জনবল ও অবকাঠামোর ঘাটতি রয়েছে। বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও কথা বলেন তিনি। কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণঅভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিকমতোই বুঝি। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব, যদি দ্রুততার সাথে আগায় এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে জাতি তা মেনে নেবে না। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। বিচারটা যেন ন্যায় বিচারই হয়। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখনো বা নেওয়া হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না।
জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ট্রাইব্যুনালে বিচার কাজ দৃশ্যমান অগ্রগতি পেয়েছে। এখন পর্যন্ত 16 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আরও 26টি মামলা বিচারাধীন রয়েছে। সেই 109টি মামলার মধ্যে 43টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, 6টি মামলায় বিচার কার্য সম্পন্ন হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, 1 জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে, 26টি মামলা এখনো বিচারাধীন আছে, 4টি মামলার রায় এখন অপেক্ষমান আছে। মাননীয় স্পিকার, গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রীও বিচার প্রক্রিয়ায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আওয়ামী লীগের দলগত বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ দাবিতে বিএনপি শুরু থেকেই সোচ্চার ছিল। পরবর্তীতে আইন সংশোধনের মাধ্যমে দলগত বিচারের আইনি ভিত্তিও তৈরি হয়েছে। দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই নিয়ে নেগেটিভ রাজনীতি না করার আহ্বান জানান সরকার দলের মন্ত্রীরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, প্রতিকূল আবহাওয়ার কারণে যারা অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, যারা অংশ নিতে পারেননি প্রয়োজনে তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হতে পারে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে প্রতিবাদে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। এ সময় কিছু স্থানে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাজধানী সহ সারা দেশের বেশ কিছু স্থানে তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয়। বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা সহ 3 দফা দাবি জানান আন্দোলনকারী পরীক্ষার্থীরা। আইসিডি প্রশ্ন বলেন, যে কোনো ধরনের প্রশ্নই ওনারা এমন ভাবে করতেছে যেগুলো মনে করেন আমরা পড়ি নাই। এডুকেশন মিনিস্ট্রির যে আমাদের উপর চাপিয়ে দেওয়া যে এই যে ওজন, এই যে এডুকেশন সিস্টেমটা, এটা আসলে আমরা চেঞ্জেস চাই। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই, কোমর সমান পানি, হাঁটু সমান পানি, অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমার নিজ কানে যদি আমি না শুনি যে পদত্যাগ করছে, এর আগ পর্যন্ত আমাদেরকে কেউ থামাইতে পারবে না। আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে, এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি প্রয়োজনে তাদের জন্য আবারও পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। জাতীয় সংসদে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ডিসেম্বরে নেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। সবকিছুকে অ্যাডজাস্ট করতে হলে তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি অংশ নেন। বৈঠক শেষে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে আপাতত চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া অন্য সব এলাকায় পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে। চট্টগ্রামের সাতকানিয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ। প্রাথমিক হিসাবে উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকা। এখনও পানির নিচে তলিয়ে আছে শত শত বাড়িঘর। এদিকে পানি বেড়েছে তিস্তা নদীতে, স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা উত্তরাঞ্চলে। অন্যদিকে বান্দরবান সহ কয়েক জেলায় পানি কমলেও শুরু হয়েছে বান পরবর্তী দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। পানি কমা শুরু করলেও সাতকানিয়ায় এখনও বিধ্বস্ত উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার বহু কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। পানির নিচে আছে শত শত বাড়িঘর, তলিয়ে নষ্ট হয়ে গেছে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত, নেই গবাদি পশু রাখার স্থান ও খাবার। ভেসে গেছে 4 শতাধিক জলাশয় ও মাছের ঘের, যার আর্থিক ক্ষতি কোটি টাকার উপরে। ফায়ারের ডল লাইনে গরিব এগুলো ফসল পুরো ঘরবাড়ি বাইসে লেগেছে। পাশে যারা দোতলা বাড়ি ছিল সেখানেও আশ্রয় নিয়েছে। চলাচলটা একদম কি ছিল, বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে 100 কিলোমিটার গ্রামীণ সড়ক, কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটলের। প্রধান সমস্যা এখন বিশুদ্ধ পানি ও খাবার। বিপদসীমার নিচে পানি নামলেও লালমনিরহাট ও নীলফামারী সহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা। অতিরিক্ত পানির চাপ সামাল দিতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। নদীর পানি বাড়ি হয়ে এখানে আটক হয়ে থাকে, এখানে পানি হয়ে বাড়ি হতে পারে না। চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকার লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। বন্যার পানি নামতে শুরু করেছে হবিগঞ্জে। স্পষ্ট হয়ে উঠেছে প্লাবিত হওয়া 35টি গ্রাম সহ জেলার ক্ষয়ক্ষতির চিহ্ন। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকার বেশি। পানি নেমে গেলে বাড়বে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। চলছে খোয়াই নদীর ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণের কাজ। পানি কমছে, এখন জমি জমা যা আছে এটা সব ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে যাদের যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে বাঁচার হতেছে। পানি নেমে গেছে বান্দরবানে। কর্মহীন থাকায় নিম্ন আয়ের মানুষের সামনে দেখা দিয়েছে চরম অর্থ সংকট। বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসে সড়কের ওপরে মাটি জমে থাকায় ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ যান চলাচল। আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। পানির স্তর কমেছে রাঙামাটিতে, তবে এখনো পানিবন্দী কয়েক গ্রামের মানুষ। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী, বিজিবি সহ আরো সংস্থা। বাসার পানির কারণে বাসাটা হাইটে যাওয়া যায় না, তো অনেক ময়লা আবর্জনা বাড়ির সামনে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ঝালকাঠি, সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সহ দেশের কয়েক জেলায়। তবে ভারী বৃষ্টি হলে নদ নদীর পানি বৃদ্ধি সহ স্বল্পমেয়াদী বন্যা হতে পারে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সারা দেশে গত কয়েকদিনের তুলনায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির। বলেন, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং পাহাড়ি এলাকার পাহাড় ধসের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত 48 ঘন্টায় চট্টগ্রামের পানি ক্রমাগত হ্রাস পেয়ে বর্তমানে বিপদসীমার নিচে অবস্থান করছে। আগামী 3 দিন দেশে কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় নতুন করে বন্যার আশঙ্কা নেই। কয়েকদিনের যে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছিলাম, সামনে এই 2-3 দিন অর্থাৎ 16 তারিখ পর্যন্ত এরকম ভারী বর্ষণের সম্ভাবনা কম। কমন যে বৃষ্টিপাত যেটা, সেটা অব্যাহত থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়।
চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী ছিল ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে এবং সেই হ্রাস আমরা আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত হ্রাস অব্যাহত থাকবে বলে আশা করছি। সরকার উদ্যোক্তাদের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তা ও শিক্ষার্থীদের হাত ধরেই দেশ আরও এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপদের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সেটি আরো সফলতার দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। তাদের স্টার্টআপকে টিকিয়ে রাখার জন্য নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সরকারের আইসিটি বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নিজেদের সাফল্য, অভিজ্ঞতা, সম্ভাবনা এবং পথ চলার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন স্টার্টআপ পেশাজীবীরা। অনেক সময় আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কম্পিটিশনও ছিল না, সেটা ছিল মানুষকে বোঝানো যে স্টার্টআপটা আসলে কি। এ সময় তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, পরিকল্পনা ও উদ্ভাবনী উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে আরও উৎসাহিত করতে নির্বাচিত 6টি স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষভাবে এই 10 লক্ষ টাকার অনুদান পেলেন। পরে আনুষ্ঠানিক বক্তব্যে তরুণ উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সর্বোচ্চটা দিয়ে সরকার স্টার্টআপদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে স্টার্টআপ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি ঘুরে দেখেন এবং সেগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিএনপি সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তার বক্তব্য, প্রচার বন্ধের বিষয়টি সরকারের নয়, সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাহিদুর রহমান আরও বলেন, সংবিধান সংস্কার নয়, জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধনের পরিবর্তন আনতে চায়। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, সরকার এই ব্যাপারে কিছু করার নেই। এটা আদালতের নির্দেশনা, এটা আমাদেরকে ফলো করতে হবে। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা কে মানছে না সেটা দেখা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের উপর অর্পিত দায়িত্ব। সংবিধান সংশোধন বিএনপি সরকারের কমিটির মাধ্যমে নয়, অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জুলাই নারী সমাবেশের বক্তব্যে এ দাবি জানান। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা নিরাপত্তাহীনতায়
রয়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকারের অধীনেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছিল আর এখন অর্থনীতির উপর করছে। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সকল নারীরা নানা ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছে, রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে, সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো নারী শক্তির প্রতি আহ্বান থাকবে জুলাইয়ের সকল নারীর পক্ষে দাঁড়ানো, দল মত নির্বিশেষে এই সকল নারীদেরকে ঐক্যবদ্ধ করা। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় 18 জনের হাতে আফজালুর রহমান স্বাস্থ্য বিমার 6,20,464 টাকার চেক দেওয়া হয়েছে। রাজধানীর বাংলা মোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, সদস্যদের যে কোনো সংকটে পাশে থাকা বিজেসির নৈতিক দায়িত্ব। সদস্য সচিব ইলিয়াস হোসেন জানান, ভবিষ্যতে 10 কোটি টাকার কল্যাণ তহবিল গঠন করে সদস্যদের পরিবারকেও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 2019 সাল থেকে নিজস্ব অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত 332 সদস্যকে প্রায় 92,32,000 টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, সেই কাজের ফাঁকে আমরা আমাদের মনের আনন্দে কিংবা মনের ক্ষুধায় আমরা এই সংগঠনটি করি। এবং আমরা কেন করি? যে আমাদের সহকর্মীরা অনেকেই অনেক রকমের সমস্যার মধ্যে থাকে, আমরা নিজেরা অনেক রকমের সমস্যার মধ্যে থাকি। আমরা সেই সমস্যাগুলো একত্রে একসঙ্গে সব হাত একসঙ্গে মিলিয়ে আমরা মোকাবেলা করতে চাই। যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এখন চরম রূপ নিয়েছে। টানা তৃতীয় রাতেও ইরানের একাধিক উপকূলীয় শহরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ট্যাঙ্কারে আঘাত এনেছে তেহরান। বন্ধের মুখে হরমুজ প্রণালী, তেলের দাম বেড়েছে প্রায় 9%। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরানের একাধিক উপকূলীয় শহরে দফায় দফায় জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পরিবারের 3 জন সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারেও ক্রুজ মিসাইল ছুড়েছে তেহরান, যাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই চরম উত্তেজনার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এই জলপথ ব্যবহারের 20% ফি আদায়ের ঘোষণা দিয়ে ইরানি বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন সেনকম। তবে ট্রাম্পের এই আগ্রাসন সরাসরি প্রত্যাখ্যান করে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের মার্কিন দখলদারিত্ব মেনে নেওয়া হবে না এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। রক্তক্ষয়ী এই সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যার সরাসরি জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে 9% বেশি বেড়েছে। আজহার স্বপ্নিল, RTV। খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি20 সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি20তে জয় পেতে মরিয়া টাইগাররা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ঘরের মাটিতে সবশেষ সিরিজগুলোতে দুর্দান্ত সময় পার করেছে বাংলাদেশ, তবে জিম্বাবুয়ের মাটিতে পা রাখতেই যেন বদলে গেছে দৃশ্যপট। একমাত্র টেস্টে ভরাডুবির পর ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে টাইগারদের। যদিও শেষ ম্যাচে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে টাইগাররা। জয়ের ধারা ধরে রেখে টি20তে মিশন শুরু করতে চায় বাংলাদেশ, তবে জয় পেতে হলে ব্যাটারদের রানে ফেরার কোনো বিকল্প নেই। দায়িত্ব নিতে হবে সাইফ তামিম হৃদয়দেরই। যেহেতু আমার সামনে আগামীকাল যে ম্যাচটা আছে, এই ম্যাচটা নিয়ে ফোকাস করতে চাই। দিন শেষে রেজাল্টটা বেশি জরুরি, তো অ্যাজ এ টিম হিসেবে আমরা চাই যেন আমরা সিরিজটা জিততে পারি। যদিও টেস্ট ও ওয়ানডেতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্বাগতিকরা, তারা টি20তেও দাপট ধরে রাখতে চাইবে। ঘরের মাটিতে কতটা ভয়াবহ হতে পারে তা ইতিমধ্যেই প্রমাণ করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বে যে কোনো দলকেই গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে তারা।
তবে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশই। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত 7টি টি-20 সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে বাংলাদেশ জিতেছে 3টিতে, হেরেছে 1টিতে এবং ড্র করেছে 3টিতে। কাজী মাহিম হাসান, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।